পুজোর ছুটিটা খুব ভালোই কাটছিল দক্ষিণ কলকাতার নির্ঝর আবাসনের 4 বন্ধুর, নীলাদ্রি, অর্ক, সম্বিত আর সম্রাট। এরা 4 জনই কলকাতার যোধপুর পার্ক বয়েজ স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র। এরা পড়াশোনাতেও একে অপরকে টেক্কা দেয়। সম্বিত আবার স্কুলের ক্রিকেট টিমের ক্যাপ্টেন। এরা কিছুতেই একে অপরকে ছেড়ে থাকতে পারে না। পুজোর ছুটিতে সারাদিন পড়াশোনার পর সারা বিকেলটা শুধু ক্রিকেট খেলা। কালী পূজার কয়েকদিন বাকি। আবাসনের মধ্যে থাকা মাঠে ক্রিকেট ম্যাচ চলছে। অর্ক আউট হয়ে নীলাদ্রির পাশে এসে বসে বলল, কাল একটা ম্যাগাজিনে রবীন্দ্রনাথ ঠাকুরের ফ্ল্যাংচেট করা নিয়ে একটা লেখা পড়লাম। যদি আমরাও ফ্ল্যাংচেট করতে পারতাম তাহলে আমরাও কোনো ভালো প্লেয়ারের কাছ থেকে টিপস নিতে পারতাম। এটা শুনে বাকিরা হো হো করে হেসে গড়িয়ে পড়ল। 2 দিন পর অর্করা পিসির বাড়ি যাবে। অর্ক বাবাকে বলল, এবার আমাদের সঙ্গে নীলাদ্রি, সম্বিত আর সম্রাটও যাবে। অর্কর মাও বললেন, চলুক না, এখন ওদের পড়াশোনার চাপও একটু কম, কদিন একসঙ্গে ওরা হই হুল্লোড় করে কাটাবে। অর্কর পিসির বাড়ি বহরমপুরের কাছে একটা গ্রামে। কালী পুজোর 2 দিন আগে হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে সবাই চেপে বসল। বাড়ি পৌঁছতে প্রায় 8:30 বেজে গেছে। রাতের খাবার খেয়ে 4 জন একসাথে 3 তলার ঘরে শুয়ে গল্প করছে। হঠাৎ অর্ক বলে উঠল, কালী পুজোর রাতে ফ্ল্যাংচেট করিনি। সবাই চুপ। কিছুক্ষণ বাদে সম্রাট বলল, ঠিক আছে, কিন্তু কিভাবে করতে হয় সেটা আগে জানা দরকার। পরদিন সকাল থেকে চলল ইন্টারনেটে সার্চ। প্রায় সারাদিনই সবাই মোবাইলে মুখ গুজে পড়ে থাকলো। এরপর বিকেল থেকে চলল মোমবাতি, টেবিল, সাদা কাপড় প্রভৃতি সংগ্রহের কাজ। ঠিক হলো, নিচের যে ঘরে পিসিদের ধান থাকতো সেই ঘরেই পুজো শেষের পরেই হবে ওদের ফ্ল্যাংচেট। পুজোর দিন সকাল থেকেই 4 জনে আলোচনা শুরু করলো। ফ্ল্যাংচেটে কাকে ডাকা হবে, কি কি প্রশ্ন করা হবে, এই সব। সম্বিতের ইচ্ছে কোনো ক্রিকেট ক্যাপ্টেন, আর নীলাদ্রির ইচ্ছে কোনো সাহিত্যিক, বাকি 2 জনের ইচ্ছে কোনো সায়েন্টিস্ট।
শেষে ঠিক হলো স্কুলের জ্যোতির্ময় স্যার। উনি কিছুদিন আগেই মারা গেছেন, আর উনি কেমিস্ট্রির স্যার ছিলেন, একই সঙ্গে খেলা আর সাহিত্য পাগল মানুষও ছিলেন। রাতে পুজো শুরু হলো। ওদের মন পড়ে আছে পূর্ব দিকের কোণের ঘরে। পুজো শেষ হতে হতে রাত 3টে বেজে গেল। চারজনে গুটি গুটি পায়ে ঘরে ঢুকলো। ঘরের মাঝখানে টেবিল আর 4টে চেয়ার। ঠিক হলো নীলাদ্রির সামনেই থাকবে কাগজ আর পেন। ঘরের আলো নিভিয়ে চারজনে চেয়ারে বসে পরস্পরের হাত ধরে জ্যোতির্ময় স্যারের কথা ভাবা শুরু করল। অক্টোবর মাসের শেষ, ঘর বেশ ঠান্ডা। সামনের জানলা দিয়ে মাঝে মাঝে ঠান্ডা হাওয়া এসে মোমবাতির শিখাকে কাঁপিয়ে দিচ্ছে। হঠাৎ টেবিলটা যেন একবার অল্প নড়ে উঠল। ওদের হাতের গ্রিপগুলো আরো শক্ত হয়ে উঠেছে। এবার ঘরের মধ্যে টুকটাক আওয়াজ। ওদের মাথার উপরে যেন কি একটা ছুটে বেড়াচ্ছে। নিস্তব্ধতাকে ভেঙে দিচ্ছে ওই আওয়াজটা। তার সঙ্গে মোমবাতির শিখার কেঁপে কেঁপে ওঠা। হঠাৎ উপরের দিকে একটা শব্দ হলো। সবার মুখ উপর দিকে। সবাই দেখল একটা ছায়া মূর্তি নেমে আসছে ওদের টেবিলের দিকে। ঝুপ! ছায়া মূর্তিটা নামলো মোমবাতির উপরে। মোমবাতি নিভে গেছে। সবার হাতের সঙ্গে লোমশ ছোঁয়া। আর কিছু মনে নেই। চারজনই ছুটে পালিয়ে ঠাকুর ঘরে আশ্রয় নিয়েছে। কারোর চোখে ঘুম নেই, দর দর করে ঘামছে। পরদিন সকালে চারজন ঘরে ঢোকার প্রস্তুতি নিচ্ছে। নীলাদ্রি, সম্বিত আর সম্রাটের হাতে লাঠি। উঁকি ঝুঁকি দিয়ে ঘরে ঢুকে হেসে গড়িয়ে পড়ল। পিসিদের ধানের বস্তাগুলো ওপরে ঝোলানো ছিল। ইঁদুর চলাচলের ফলে বস্তাগুলো সোজা মোমবাতির উপরে পড়েছে। ওদের প্লানচেটের ফলে আগমন ওই চটের তৈরি ধানের বস্তার। বাড়ি ফেরার পথে চার বন্ধুর একটাই সান্ত্বনা, তারা প্লানচেট করে জ্যোতির্ময় স্যারের আত্মার বদলে অন্তত
বস্তাগুলোকে উপর থেকে নিচে নামাতে সক্ষম হয়েছে।